গরিবের মেয়ে ছিলাম বলে আজ শ্বশুরবাড়িতে আমার কোনো মূল্য নেই, যার কারণে সতীনের সাথেই সংসার করতে হচ্ছে। আমার বাবা ছিল একজন কাঠমিস্ত্রি। আমি আর আমার একজন বোনকে নিয়ে কোনো রকমে দুটো খেয়ে দিয়ে দিন কাটাতেন আমার বাবা। বড় ঘর থেকে প্রস্তাব আসলেই আমার বাবা বললেন, আমি যেমন আমার মেয়েকে ঠিক তেমন ঘরেই বিয়ে দেব। বড় ঘরে দিয়ে মেয়ের অশান্তি সারা জীবনে দেখতে পারবো না। দুটো ভাত কম খাবো, দুটো কাপড় কম পরবো, তবুও মামারা এই মেয়েগুলোর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। এটা বলে ঘটককে ফিরিয়ে দিল। কিন্তু আল্লাহ তাআলা হয়তো এই ঘরের ভাতই আমার কপালে রেখেছিল। তাই সব কিছু ভেঙে দেওয়ায় ঠিক 2 মাস পরেও এই একই জায়গা থেকে আবার প্রস্তাব আসছে। ছেলে নাকি এইখানে ছাড়াও অন্য কোথাও বিয়ে করবে না। আমার বাবাকে এক প্রকার জোর করেই বিয়ের জন্য রাজি করালেন সবাই মিলে। কিন্তু ছেলে রাজি থাকলেও ছেলের মা আর বোনরা রাজি না এই গরিব ঘরে আসার জন্য। তারপরে হয়তো ছেলের কথা চিন্তা করে, তাদের সম্মানের কথা চিন্তা করে রাজি হয়েছে। আমার বাবা স্বল্প পরিসরেই নিজের যেটুকু তৌফিকে হয়েছে সেটুকু দিয়েই মেহমানদারি করিয়েছে। বিয়ের দিন একজন বাবা হিসেবে এরকম কান্না করতে আমি কোনো বাবাকেই দেখিনি। ঘরের পালার সাথে মাটিতে বসে কান্না করছিল, আর আমিও। কারণ আমার মা নেই। বাবা যা আয় করত দৈনিক চাল কিনে এনে রান্না বসাতাম। রান্না বান্না সব কিছু আমিই করতাম। কিন্তু আমি তো এখন চলে যাচ্ছি, তাহলে আমার বাবা আর বোনকে এখন কে দেখবে? এই সব কিছু ভেবে অনেক কান্না করছিলাম সেদিন। যাই হোক, বিয়েটা সেরে যাওয়ার পর এবার আমার শ্বশুর বাড়িতে আসার পালা। যখন আমি শ্বশুর বাড়িতে পা রাখলাম তখনই আমার বড় ননাস জোর গলায় বলে যে আকাশের চাঁদই সবারই ধরতে ইচ্ছে হয়, কিন্তু সেটা সবাইকে ধরা দেয় না। ছোট ঘর থেকে আসছো, ছোট হয়েই থাকবা, অন্যথায় ঘাটটা ধরে পিছনের দরজা দিয়ে বের করে দিব। সেই দিনই আমি বুঝে গিয়েছিলাম এখানে আমার কতটুকু সুখ শান্তি হবে। বিয়ের সময় মতো বিয়ে হওয়ার পরের দিনই আমার বাড়ি থেকে আমায় নিতে আসার কথা ছিল। কিন্তু সেদিন সকাল ভোরে আমার শাশুড়ি বাবাকে ফোন করে বলল যে মেয়েকে নিতে আসার দরকার নেই, 15 দিন পর আইসেন। সাথে অনেক খেজি ধমকও দিলেন। নিরীহ মানুষের মতো বাবাও কোনো কথা ছাড়াই লাইন কেটে দিলেন। বিয়ের পরদিন থেকে বান্দির মতো খাটতে লাগলাম এই সংসারে। বিয়ের এখনও 1 মাসও হয়নি, আমার স্বামীও আমার সাথে বাজে ব্যবহার শুরু করে দিয়েছে। শ্বশুর শাশুড়ি সবার সামনে বলে যে আমার চাহিদা শেষ, এখন আপনারা যা বলবেন আমি তাই করব। এই সুযোগে শাশুড়ি বলে দিল যে তার রূপা খালার মেয়েকে বউ করে আনা। একটা বিয়ে করে 26 দিনের মাথায় আরেকটা বিয়ে করা খুব একটা নর্মাল বিষয় ছিল না। ডাইনিংয়ে সবাই খেতে বসে আলোচনা করছে, আর আমার তো চোখের পানিতে বন্যা হয়ে যাচ্ছে। আজ অবস্থা ভালো না বলে ছোট ননদও গায়ে হাত দিয়ে বলে, তুই আমাদের সাথে এক টেবিলে খাবি না, এক থাপ্পড়ে দাঁত ফেলাই দিব মিডল ক্লাস মেয়ের মতো কথায় কথায় কান্না করলে। সবাইকে অনুরোধ করে বললাম আমি আমার বাবা আর বোনকে একবার দেখতে যেতে চাই, সেটাও দিল না। আমি নাকি এই নাম দিয়ে বাহির হয়ে পুলিশের কাছে গিয়ে মামলা করব। যাই হোক, খুব অশান্তির পর এবার আমার স্বামীর বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছে রূপার মা এবং রূপা সহ। বাহির থেকে রূপার এক বান্ধবী এসে আমায় অপমান করে, অথচ বাড়িতে কেউ কিচ্ছু বলে না। আমার বাবা নাকি খাবারের সাথে তাবিজ তুমার করে আমার স্বামীকে আটকাইছে, অথচ আমার বাবা এই বাড়িতে আমায় বিয়ে দিতেই চায়নি। পারিবারিক এই আলোচনায় আমার স্বামীর বিয়েটাও ঠিক হয়ে গেল। বৃহস্পতিবার রাত 11টায় আমার শাশুড়ি আসছে আমার কাছে সব গয়না নিয়ে যাওয়ার জন্য। এগুলো দিয়েই নাকি নতুন বউ সাজিয়ে আনবে। কিন্তু আমি বললাম, মা সকালে দিই, এখন তো আপনার ছেলে বাসায় নেই, ওনার কাছেই যাবে। সেদিন সারা রাত আমি বিন্দুমাত্র চোখ বন্ধ করিনি।
শুধু চোখের পানি পড়ছে। আমার স্বামী সবার সামনে আমার সাথে এরকম ব্যবহার করত, মনে হয় রাতে ঘুমের সময়টুকু পর্যন্ত আমার সাথে ঘুমায় না। কিন্তু বিয়ের পর থেকে সে প্রতিটা রাতে আমার সাথে জোর করে হোক আর ধমক দিয়ে হোক মেলামেশা ঠিকই করেছে। যেদিন বিয়ে তার আগের দিনও ঠিক এরকম কিছুই হচ্ছিল, আর বলছিল যে তোর সাথে হয়তো আজকেই শেষ আমার। দেখতেছে আমার কান্নার জন্য কোনো কথাই বলতে পারছি না, তবুও অমানুষের মতো আমাকে জোর করে তার কাজ শেষ করে নিল। সকাল ভোরে ঘুম থেকে উঠে নিজ হাতেই স্বামীর বিয়ের জন্য, অর্থাৎ সতীনের জন্য নিজ গয়না থেকে শুরু করে আমার বিয়ের শাড়ি এবং লাগেজটা পর্যন্ত দিয়ে দিলাম। সবাই চলে গেল বরের সাথে বউ আনার জন্য। বাড়িতে থাকলাম আমি আর শাশুড়ি মা। উনি বলল যে সোহানের ঘর থেকে তোমার সব কাপড় চোপড় আর সমস্ত জিনিসপত্র বের করে নতুন চাদর বিছিয়ে গুছিয়ে দিয়ে আসো। তার কথা মতোই চোখ মুছতে মুছতে সব রেডি করে আসলাম। রাত 8টা বাজে। তারা বউ নিয়ে এসে হাজির। সবাই সবার রুমে চলে গেল, আর আমার স্বামী আর রূপা এক ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সেই রাতে আমি না পারছি চিৎকার করে কান্না করতে, আর না পারছি এগুলো সহ্য করতে, আর বাবার সাথেও কথা বলতে পারছি না। শুরু হলো সতীনের সংসার। সতীনের সাথে সংসার করার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না। তাদের এই মেলামেশা রং ঢং দেখে আর সহ্য করতে পারছি না। তাই ডাইনিংয়ে সবাইকে বললাম, মা, এখন তো আপনারা আপনাদের ছেলেকে বিয়ে করিয়ে বউ এনেছেন, তাহলে এইবার আমি যেতে পারি? সবার সামনে কথা দিয়ে গেলাম আমি কখনো কোনো প্রকার মামলা বা পুলিশের কাছে যাব না। তখন তার দ্বিতীয় স্ত্রী বলে, আপনাদের রুচিটা যে কেমন সেটা এখনো বুঝলাম না। কাঠমিস্ত্রির মেয়েকে গেছেন এই বাড়ির বউ করতে। তখন তারা সবাই সিদ্ধান্ত নিল যে কাজের মেয়ে রাখলেও তো দুটা খেতে দিতে হতো, তার চেয়ে বরং এই মেয়েটাকেই থাক। আমাকে কোনোভাবেই যেতে দিল না। অনেকবার বলার পরেও আমার বাবার কাছে ফোন করতে দিল না। বাবা আর বোনটা কিভাবে খাচ্ছে, কে রান্না করছে কিছুই জানে না। বাবাকে ফোন করে অপমান করার পর বাবা আর এই বাড়িতে আসার সাহস করেনি। তার দ্বিতীয় স্ত্রীর গোসলের পানি থেকে কাপড় চোপড় ধোয়া সব আমাকেই করতে হতো বাধ্য হয়ে। সব কিছু নিজের হাতে রান্না করার পরেও সবার সাথে খেতে দিত না, আর টেবিলে তো কখনোই বসতে দিত না। নিচে বসে খেতাম, তাও সবার শেষে ঝোলটুকু দিয়েই দুমুঠো ভাত খেতাম। তার দ্বিতীয় স্ত্রীর সাথে প্রতিদিন রাত কাটানোর পরেও সে একদিন রাত 12টার পরে পালিয়ে আমার রুমে গিয়ে কোনো কথা ছাড়াই আমার গায়ের কাপড় খোলা শুরু করে। তখন আমি তাকে নিষেধ করায় আমার গালে থাপ্পড় দিয়ে এবং কোমরে অনেক লাথি দিয়ে জোর করে সহবাস করে গেল। আর যাওয়ার সময় এটাও বলে গেল যে আমি যে তোর রুমে আসি এটা যেমন কেউ না জানে। সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাবার কথা শোনা যায় নিচে। দৌড়ে যাচ্ছিলাম নিচের দিকে। হঠাৎ দেখি আমার বড় ননস আমার সামনে। উনি কতটা নিচু মনের মানুষ হলে আমার এরকম একটা ধোঁকা দিতে পারে সেটা আগে জানা ছিল না। আমায় বলল যে তোমার বাবা এত দামি দামি জিনিস কিভাবে আনলো দেখে যাও। বাহ, খুব হয়েছে। আমিও শুনে খুশি হয়েছিলাম, তাই তার সাথে গেলাম। বলল যে এই রুমের মধ্যে রেখেছি, সেগুলো দেখো। আমি রুমে ঢুকলেই আমায় বাহির থেকে তালা দিয়ে যায়, আর আমার বাবাকে নানান অপমান শুরু করে। শীতের সময় ছিল, তাই বাবা খেজুরের রস নিয়ে এসেছিল আমার জন্য। এই ঠান্ডার মধ্যে সেই রসের হাঁড়িটা আমার বাবার মাথায় ঠেলে দিয়েছিল সেই অমানুষগুলো। আর তারা সবাই মিলে বাবাকে এটা বলল যে আমি বিয়ের 1 মাস পরেই অন্য পুরুষের সাথে চলে গেছি। বাবা কথাটা বিশ্বাস না করলেও কান্না করতে করতে আমার ছোট বোনকে নিয়ে চলে গেল।
তারপর আমায় রুম থেকে বাহির করে বলল ফ্লোরে পড়ে থাকা খেজুরের রসগুলো পরিষ্কার করার জন্য। আর এটাও বলল যে আমি যদি আমার বাবার সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টাও করি তাহলে আমার ছোট বোনকে ওরা মানুষ দিয়ে বিক্রি করে দিবে। এগুলো শুনে আমার মধ্যে ভয় কাজ করতে শুরু করে দিল। ভাবলাম ঠিক আছে, নিজে হাজার কষ্টে থাকলেও বাবাকে কোনোভাবেই জানাবো না। এত কষ্টের পরেও আরও বিরাট কষ্ট আমার জন্য রেডি ছিল, যেটা হলো আমার সন্তান। 4-5 মাস কেটে যাওয়ার পর আমি নিজেই বুঝতে পেরেছিলাম আমার মধ্যে কেউ বেড়ে উঠছে। আর আমার চলাফেরা দেখে বাড়ির সবাই বুঝে ফেলল। তখন আমার শাশুড়ি বলল যে এই বান্দির বাচ্চা, এইখানে আয়, আজকে তোর টেস্ট হবে। যদি টেস্টে পজিটিভ আসে তাইলে আজকে তোর পেট কাইটটা লবণ মরিচ দিব, মনে রাখিস। কিন্তু এটা তো আমার কোনো পাপের ফল না। যেটা সত্যি ছিল সেটাই টেস্ট বের হলো। আর আমার সতীন নামের অমানুষটা বলল আমি নাকি প্রতিদিন রাতে বাইরে যাই, এটা নাকি সে দেখেছে আর সেটাই তার ফল। তার কথা বিশ্বাস করেই সবাই রেডি করলো আমার পেট কেটে লবণ মরিচ দিয়ে দিবে। আর আমার স্বামীও কিচ্ছু বলল না। সে তো সত্যিটা জানে যে এই সন্তান কার, তবুও সে কিচ্ছু বলল না। অথচ আমি সবার পায়ে পায়ে গিয়ে চিৎকার করে বলেছি যে এটা আমার কোনো পাপের ফল না, এটা আমাদের সন্তান। কিন্তু তারা আমার কোনো কথাই শুনল না। আমার সতীন এসে আমার মাথায় লাথি মারতে লাগলো। আমি বাড়ির বড় বউ হয়েও ছোট বউয়ের পায়ে ধরে বোন বলে কান্না করে বলেছিলাম যে আমাকে আর মারিয়েন না বোন, প্রয়োজনে আমাকে বাড়ি থেকে বের করে দেন, তবুও এই অন্যায়টা আমার সাথে করিয়েন না। আমার ননদ বলল আমার ভাই রাতে তোর কাছে যাবে, এটা তুই বললেই আমরা বিশ্বাস করে নিব। যাক, ভাইকে জিজ্ঞেস করে নিই। তখন তাকে সবার সামনে জিজ্ঞেস করা হয় যে সন্তানটা কি আসলেই তোর নাকি, সত্যি করে বল। তখন সে সকলের সামনে নতুন বউয়ের ভয়ে বলল যে আমি তোর সাথে একদিনও থাকি নাই, আর এসব চিন্তা ভাবনাও করি নাই, দেখেন গিয়ে কোথা থেকে নিয়ে এসেছে। তখন আমি বললাম যে আমি যদি প্রমাণ দিতে পারি যে এটা আমাদের বাচ্চা, তখন কি হবে। এটা কেন বললাম তাই ওর দ্বিতীয় স্ত্রী আমায় এক থাপ্পড়ে সোফার উপর ফেলে দেয়। সাথে সাথে ঠোঁটটা কেটে যায় আমার। এটাও বলে যে আজকে আমার সাথে হাসপাতালে গিয়ে অ্যাবর্শন করে নিবি, না হয় তোর কপালে দুঃখের কোনো সীমা থাকবে না। কিন্তু আমার শাশুড়ি মনে হয় ওনার ছেলের চোখ মুখ দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই বলল যে ঠিক আছে, এই পাপী মেয়েটার কোনো চিন্তা করে আমি আর কিছু করলাম না, তবে এই বান্দির বাচ্চাটা ওর ছেলে মেয়েকে পেটে নিয়েই আমার বাড়ির সমস্ত কাজ করবে, এটাই হবে ওর শাস্তি। এই কথাটা শুনে আমি একটু ভরসা পেলাম আর বললাম যে মা আমি রাজি, তবু আমার নিষ্পাপ বাচ্চাকে কিছু করিয়েন না। কিন্তু তখন আমি আসল কাহিনীটা জানতাম না। আসল কাহিনীটা হলো আমার শাশুড়ি আর আমার সতীন ঠিক করেছে আমার বাচ্চা ভূমিষ্ঠ হলেই তারা বিক্রি করে দিবে। কিন্তু একদিন আমি 6 মাসকালীন আমার শাশুড়ি রুম মুছতে গিয়ে কথাটা শুনতে পেয়ে আর কান্না ধরে রাখতে পারিনি। তাদের সামনেই চোখের পানি চলে আসলো, কিন্তু আমি আর বুঝতে দেইনি যে সত্যিটা আমি জেনে গিয়েছি। আমাকে জিজ্ঞেস করে কান্না করছি কেন। তখন আমি বলি হাতে ব্যথা পেয়েছি, তাই চোখের পানি পড়ছে। চোখের জলে সারা বাড়ির ফ্লোর মুছে এবার ঘরে আসলাম একটু রেস্ট করার জন্য। কিন্তু না, একটা মিনিট আমি রেস্ট করতে পারিনি। সাথে সাথে হুকুম আসলো যে তার দ্বিতীয় স্ত্রীর জন্য পানি গরম করে গোসলখানায় পানি দিয়ে আসার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতাম চাকরানির মতো, খেটেও বান্দির বাচ্চা বলেই সম্বোধন পেতাম। একদিন রাতে আমার স্বামী আমায় ডাক দিয়ে বলে কাল দিনে এই কাপড়গুলো ধুয়ে রেডি করে রাখবি। তখন রুমে কেউ ছিল না। আমি অনেক সাহস করে বললাম আমি একটা কথা বলি। তখন সে বলল কি বলবি বল। আমি বললাম দেখেন, সকলের সামনে অস্বীকার করলেও আপনি তো সত্যিটা
আসল সন্তানটা যে আমাদের। কিছুটা হলেও আপনার অধিকার আছে। এভাবে আপনার দ্বিতীয় স্ত্রী আর মা ঘরে বলল যে আমার সন্তানটা ভূমিষ্ঠ হলেই বেঁচে দিবে। যতই কঠিন হোক সে, আমার মুখে কথাটা শুনে তার চোখেও পানি এসে গেল। তখন সে বলল, ঠিক আছে, আমি দেখব, বাকিটা কিন্তু তুই কাউকে কিচ্ছু বলতে পারবি না। ঠিক এমন সময়ই দ্বিতীয় বউ এসে হাজির। মেয়ে মানুষের মন এত পাষাণ হয় কিভাবে আমি জানি না। আমাকে এই ঘরে দেখে সে বলল, নেক্সট টাইম আমার স্বামীর ঘরে কখনো তুই আসলে তোর পেটে ইচ্ছে মতো লাথি দিয়ে তোর 12 ঘরের নষ্টামির ফল আমি বের করব, মনে রাখিস। বেরিয়ে আসলাম। নিজের ঘরে এসে অনেক কান্না করলাম। মনে মনে ভাবছি, বাবার ঘরেও আগে কষ্টই করে আসছি, আর এখন স্বামীর ঘরে তো আর কষ্টের সীমাই নেই। শুনেছি প্রথম সন্তানের সময় মেয়েরা বাবার বাড়িতেই থাকে, আর আমার বেলায় এসব তো দূরের কথাই, কোনো বেলায় ভাত তো পেতাম না। কষ্টে কষ্টে দিন কেটে যাচ্ছে, আর সময়ও আসতেছে যেখানে নিজের চলাফেরাটুকুই কষ্ট হয়ে যেত, সেখানে সারা বাড়ির কাজ করতাম। 3 সেট কাপড় দিয়েছিল বিয়ের সময়, সেই কাপড়ই এখনও পরছি। সেলাই করতে করতে ছিঁড়ে পর্যন্ত গিয়েছিল, তবুও নতুন 1 সেট কাপড় পাইনি। যাই হোক, ডেলিভারির সময় হয়ে আসছে, কেউই আমায় হাসপাতালে নিয়ে যাচ্ছে। তার দ্বিতীয় বউ বলে ফেলে রাখেন, এমনি হবে, হাসপাতালের খরচ দিবে কে? প্রচণ্ড ব্যথায় আমি কথাও বলতে পারছিলাম না, তবুও যতটুকু পেরেছি তার মধ্যেই বললাম, মা, আমায় হাসপাতালে নিয়ে চলেন। আমার বাবার বাড়ি বিক্রি করে হলেও আমি টাকা দিব, নিয়ে চলেন মা। আমার স্বামীর সাথে যেতে চাইলেও আমার শাশুড়ি আর ছোট বউ নিতে চাইছে না, কারণ তাদের উদ্দেশ্য খারাপ ছিল। কিন্তু আমার স্বামীর উপর আল্লাহর রহমত ছিল, সেদিন অনেক জোর করেই আমার সাথে গিয়েছিল। আল্লাহর রহমতে আমার ঘরে এক কন্যা সন্তান আসলো। আমার স্বামী কেন হাসপাতালের খরচটা দিল সেটা নিয়েও বাড়িতে তুফান করে দিচ্ছে তার ছোট বউ। হাসপাতালে কিছুদিন থাকার পরেই বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলল, কিন্তু কন্যা সন্তান হয়েছে বলে শ্বশুর শাশুড়ি কেউ ঘরে উঠতে দিল না। কন্যা সন্তান জন্ম দিয়েছি বলে আমায় ঘরে উঠতে দিল না শ্বশুর বাড়ির সবাই। আমার স্বামী এখন আর ভালো মন্দ কিচ্ছু বলছে না, কারণ তার দ্বিতীয় স্ত্রীর সামনে, তাই সে তার মতো ঘরে ঢুকে গেল। কিন্তু আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি আমার এই ছোট্ট মাকে নিয়ে। সকাল ছাড়িয়ে দুপুর হয়ে গেল, কেউ আমায় ঘরে নিচ্ছে না। আমি দরজার সামনেই মেয়েকে নিয়ে বসে আছি। বিকেল 4টায় আমার শাশুড়ি ঘরে ঢুকতে বলল, তাও চুলায় ভাত বসানোর জন্য। আমায় প্রয়োজন হয়েছে। তাদের উদ্দেশ্য যে খারাপ ছিল সেটা আমি আগেই জানতাম, তাই আমি রান্না করতে গেলেও আমার মেয়েকে নিচে শুয়ে রাখতাম। ছাদে কাপড় দিতে গেলেও এক হাতে মেয়েকে রাখতাম আর অন্য হাতে কাজ করতাম। বাচ্চা হিসেবে আমার মেয়েকে আমি কখনো একটা দুধের বক্স এনে দিতে পারি নাই, আর আমি তাদের কাছে বলার সাহসও পেতাম না। মেয়ের ঠান্ডা লাগতো, জ্বর হতো, কখনো ডাক্তার দেখাতে পারিনি। আমি বাসায় নিজ যত্নে তেল মালিশ করে যতটুকু পারতাম মেয়েকে সেফ রাখতাম। একদিন সকালে রান্না করতে গেলে আমার স্বামী বলে, আমার রুমে শোয়াই যা। ওরে এত ভয় পেয়ে তখন তার রুমে রেখে গেলাম রান্না করতে। কিন্তু তার দ্বিতীয় স্ত্রী এসে আমার মেয়েটাকে ওই শীতের মধ্যে মাটিতে শোয়ায় দেয় বিছানা নষ্ট করবে বলে। ওর চিৎকারে আমি দৌড়ে রুমে এসে দেখলাম মাটিতে শোয়ায় রাখছে। তখন আমি কোলে নিয়েই রান্না করতে গেলাম, এক হাতে মেয়ে, অন্য হাতে কাজ করছি। মেয়েকে হাঁটুতে রেখে ভাত ছ্যাঁকা দিতে গিয়েছিলাম, তখন ভুলক্রমে ভাতের গরম মার আমার মেয়ের হাতে পড়ে, আর ওর হাতটা সাথে সাথে ক্ষত বিক্ষত হয়ে যায়। চিৎকার শুনে সবাই রান্নাঘরে আসে, আর আমার শাশুড়ি আমার কোল থেকে ওরে নিয়ে গিয়ে আমার চুল ধরে রান্নাঘর থেকে বের করে আর গরম ভাতের ঢাকনা দিয়ে আমার হাতে ও ছ্যাঁকা দিয়ে দেয়। যদিও আমি অনেকবার বলেছি, মা, আমি ইচ্ছে করে কখনো ওর হাতে মার ফেলতাম না, ভুল করে ওর হাতে পড়ে গেছে, কিন্তু তারা তা শুনে নাই, সুযোগটা কাজে লাগিয়ে দেয়।
গরিব ছিলাম বলে শ্বশুরবাড়িতে কম অত্যাচারিত হইনি আমি। শেষ পর্যন্ত হাতিয়ার হিসেবে তারা আমার মেয়েকে ব্যবহার করতে চাইল। কষ্টে কষ্টে মেয়েটাও আমার বড় হয়ে গেল। আমার স্বামীকে তার দ্বিতীয় স্ত্রী কখনো আমার মেয়েকে বাবা ডাকতে দিল না। ছোট থেকেই ওর মাথায় এটা ঢুকানো হয়েছে যে ওর বাবা কে সেটা কেউই জানে না। একদিন তার দ্বিতীয় স্ত্রী আমার মেয়েকে কি বলেছে আমি জানি না, কিন্তু আমার মেয়ে আমার কাছে এসে বলে, মা তুমি কার সাথে নষ্টমি করেছো? মেয়ের মুখে এই কথা শুনে আমার এতই কষ্ট হয়েছে যে তার কথার উত্তরে আমি আর কোনো কথাই বলতে পারলাম না, শুধু কান্না করলাম। সোহানকে বাবার পরিচয় দেওয়া নিষেধ ছিল। শাশুড়ি এবং ছোট বউ মিলে সিদ্ধান্ত নিল যে আমি যদি কখনো আমার মেয়েকে তার বাবার পরিচয় দিই, সেই দিন আমার মেয়েকে আমি চিরদিনের জন্য হারাবো, দু চোখেও দেখতে পাবো না। তাই সেই ভয়ে আর আমি আমার মেয়েকে কখনো বলতে পারিনি যে ওর বাবাকে। তখন সেও ভাবতো যে তার দাদা দাদি ছোট মা যেটা বলে সেটাই সত্যি, অথচ তার নিজ বাবাকে সে কাকাই বলতো। তারা ৬-৭ জন মিলে আমার মেয়েকে একই কথা বললে আমার একজনেরটা বিশ্বাস না করার কথাই ছিল। সতীন নামক অমানুষটাকে সে ছোট মা বলতো। তারা সবগুলো অমানুষ আমার মেয়েকে এমনভাবে করে তুলেছে যে আমার মেয়ে একদিন ডাইনিংয়ে সকলের সামনে বলে, বড় মায়ের সাথে এক টেবিলে খাবো না, বড় মাকে ভালো দেখা যায় না। যদিও সবাই হেসে উঠল, কিন্তু আমি শুধুই কান্না করলাম যে মেয়ের জন্য এতটা কষ্ট করলাম, সে মেয়ে আজ আমায় এত বড় একটা কথা বলল। আমার সাথে ঘুমাতেও আসতো না, তার দাদির সাথে ঘুমাতো। তারপর দিন আমি ফ্লোর মুছতে গিয়ে নিজ কানে শুনেছি তার দাদি তাকে বলছে, সিফা বোন, তোর মা তোকে ছোটকালেই মেরে ফেলতে চেয়েছিল, ভাতের মার হাতে ফেলে তখন তোর ছোট মা আর আমি তোকে বাঁচিয়েছি। এগুলো সহ্য করতে না পেরে জবানটা খুলেই ফেললাম সেদিন। অনেক রাগ থেকে মেয়ের সামনে বলে দিলাম, আপনারা সবাই মিথ্যাবাদী। শিফা, এতদিন তুমি জানতে তোমার বাবা নেই, আসলে তোমার কাকাই হলো তোমার জন্মদাতা বাবা। তখন ছোট বউ এসে বলল, শিফা তুমি এই বান্দির কথা শোনো না মা, ও রাস্তায় 10 জনের সাথে থাইকা এখন আবার আমার স্বামীর দিকে মানে তোমার মন পাওয়ার জন্য তোমার কাকারই নাম দিচ্ছে। এইটুকু বাচ্চার সামনে অমানুষগুলো খুবই অমানবিক কথা বলছে। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম যে মেয়ের জন্য এত কষ্ট করেও মেয়ের মন পেলাম না, তাহলে আমি এখান থেকে পালিয়ে গেলেও যাব। আমার মেয়েকে তারা আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছে, কিন্তু সে একদিন সব সত্যিটা জানবে, সেদিনের অপেক্ষায় আমি থাকব। যখনই ভাবি এখান থেকে চলে যাব, তখনই মনে হয় আমার মেয়ের এখানে আপন বলতে কেউই নাই। আমি চলে গেলেই আমার এইটুকু মেয়ের জীবন তারা নরক করে দিবে। তাই প্রতিটা মুহূর্ত এত কষ্ট পাওয়ার পরও এখানেই পড়ে থাকি। কিছুদিন পরেই শুনতে পেলাম ছোট বউ প্রেগনেন্ট। ছোট বউর আদর যত্ন সব আমি নিজ হাতে বাধ্য হয়ে করলাম, কিন্তু একদিন আমার শাশুড়ি বলে, এই বান্দির বাচ্চারে ছোট বউয়ের কাছেও ঘেঁষতে দেওয়া যাবে না, কোন দিক দিয়ে ক্ষতি করে বলা যায় না। কিন্তু উপরে তো একজন আছে যিনি সব কিছু দেখেন। আল্লাহ তাআলা তার সন্তানটা টিকিয়ে রাখলেন না, কিন্তু সেখানেও আমার দোষ হয়েছে। আমি নাকি তাবিজ করে নষ্ট করেছি। যাই হোক, সেদিন অনেক মাইর খাওয়ার পরে রাতে আমি ব্যাগ রেডি করেছি, চলে যাব। কিন্তু আল্লাহ অনেক রহমত ছিল, সেদিন রাতে আমার মেয়ে এসে আমার মা বলে জড়িয়ে ধরে আর বলে, মা, ছোট মা আর কাকাই ঘরে কথা বলার সময় আমি সব শুনেছি মা। ছোট মা নিজ মুখে বলল যে শিফাকে আমরা তার মায়ের বুক থেকে নিয়ে আসি, তারপর এটাকে বিদায় করে দেই। এমনিই তো অনেক উল্টাপাল্টা কথা শুনিয়ে মায়ের বিরুদ্ধে নিয়ে গেছি। তখন আমি আমার মেয়েকে বুকে নিয়ে অনেক কান্না করেছিলাম আর বললাম, মা কালকে আমি আর তুমি নানা বাড়িতে চলে যাব,
আর কখনো এখানে আসবো না। সতীর নামের অমনুষ্ঠর ঘর ছেড়ে দিয়ে মা মেয়ে আজ চলে যাব। প্রয়োজনে বাপের বাড়ি গিয়ে না খেয়ে থাকবো, তবুও আর এক বিন্দু এখানে থাকবো না। সেদিন রাতে মেয়ে আমার কাছেই ঘুমালো। রাত শেষে এখন ওর ব্যাগ সহ আমি রেডি করছিলাম, কিন্তু ঠিক এমন সময় পাশের ঘর থেকে কান্নাকাটির আওয়াজ শুনলাম। তখন আর সেখানে না গিয়ে পারলাম না। গিয়ে দেখলাম ওর বাবা বুকে ধরে মাটিতে লুটিয়ে আছে, আর ওর দাদু কান্নাকাটি করছে। এই অবস্থা দেখে আমার কাছেও ভালো লাগলো না। সেদিন আর এরকম একটা অবস্থা ছিল যে একটা পর মানুষও তার অবস্থা দেখে কান্না করে দিত, আর সে তো আমার মেয়ের বাবাই ছিল। বুকের মধ্যে চেপে ধরে মাটিতে পড়ে আছে। তখন তার বড় বোনকে কল করা হলো। তিনি এসে হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে ট্রান্সফার করে ঢাকা হার্ট ফাউন্ডেশনে। সেখানে চেক আপ করার পর রিপোর্ট আসে তার বুকের মধ্যে একটা টিউমার হয়েছে। অলরেডি 1 বছর প্লাস হবে, কিন্তু এতদিন ব্যথা হয়নি, যার কারণে এটা কেউ ধরতে পারেনি। সেদিন সে আমায় আর আমার মেয়েকে ডেকে বলেছে, আমি তোদের স্ত্রী আর সন্তান হিসেবে যোগ্য সম্মানটুকু দিতে পারিনি, তারপরও বলি তোরা আমায় ক্ষমা করিস, কোনো প্রকার দাবি রাখিস না। তখন সব থেকে বেশি কাঁদছিলাম আমি আর আমার মেয়ে। এরকম একটা অবস্থা দেখেও তার দ্বিতীয় স্ত্রীর বিন্দুমাত্র চোখের পানি আসেনি। যাই হোক, 2 দিন পরে রিপোর্ট আসলো, এই টিউমার থেকে তার লাং ক্যান্সার হয়ে গেছে। একজন স্বামী হিসেবে সে যতই খারাপ ছিল, কিন্তু সে তো আমার মেয়ের বাবা ছিল, তাই না? ঠিক এ কারণেই আমার পরিস্থিতির শিকার হয়ে আর বাড়ি ছেড়ে যাওয়া হলো না। হয়তো তখন সে বুঝতে পারছে স্ত্রী হিসেবে কে কতটুকু ভালোবেসেছিল তাকে। আমার সাথে এত এত অন্যায় হবার পরেও দ্বিতীয় স্ত্রীর ভয়ে আমার মেয়েটা পর্যন্ত অস্বীকার করেছিল, কিন্তু তারপরেও আমি তখন তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারিনি। দীর্ঘ 3.5 বছর সে বিছানায় ছিল, তার সমস্ত সেবা যত্ন আমি করতাম, মেয়েও কাছে বসে থাকতো। ক্যান্সার হয়েছে বলে তার মা, ভাই, বোন, দ্বিতীয় স্ত্রী কেউ তার রুমে ভুল করেও আসতো না। টয়লেট থেকে শুরু করে তার যাবতীয় কাজ আমিই করতাম। লাস্ট কয়েকটা মাসে তার মুখ থেকে থুতু ফেলার ক্ষমতা ছিল না, আমি টিস্যু দিয়ে নিজ হাতে পরিষ্কার করতাম। মায়া জমে গিয়েছিল, তাই আর ছেড়ে যেতে পারিনি। তার আত্মীয় স্বজন কেউ দেখতে এলে সেদিন তার দ্বিতীয় স্ত্রী গিয়ে সারাটা দিন তার পাশে বসে থাকতো। হয়তো এরকমটাই বোঝাতো যে সেই সব কাজ করে। এদিকে অবস্থা কোনো উন্নতি না দেখে আমি আর আমার ননস আবার গেলাম ডাক্তারের কাছে। তখন তিনি সরাসরি বলে দিলেন যে ক্যান্সার যাদের হয় তারা একদিন আগে হোক আর পরে হোক মারা তো যায়। তার উপরে ওনারটা লাং ক্যান্সার। আবার একটা টেস্ট দেয়, টেস্ট দিয়ে সেই রিপোর্ট দেখে ডাক্তার জানায় সে আজ থেকে আর সর্বোচ্চ 25 থেকে 26 দিন বাঁচতে পারে, তার ঠিক একটা দিন বেশি হবে না। সেদিন আমার চিৎকারে হাসপাতালের সব মানুষ জড়ো হয়েছিল। হয়তো আমার উচিত হয়নি, কারণ এটা শুনে সেও বুঝতে পেরে গিয়েছিল, কিন্তু আমি এটা শুনে সহ্য করতে পারিনি। 25 দিনের মতো থাকবে সে আমাদের মাঝে, এটা ঠিক সহ্য করার মতো না আমার কাছে। বাড়িতে নিয়ে যাওয়ার কিছুদিন পরেই তার আনলিমিটেড বমি শুরু হলো। সারা দিন বমি করে, কিন্তু তারপরও আমি মেয়ে তার থেকে দূরে যেতে পারিনি। তার সব কাজ করতাম, পাশাপাশি বাড়ির সব কাজও করতাম, শুধু রান্না ছাড়া, কারণ তখন তারা আমায় রান্না করতে দিত না। এমন কোনো রাত নেই যে আমার চোখের পানি ছাড়া কাটত না। যখন আমার স্বামী তার সঠিক স্ত্রীকে চিনতে পেরেছেন, তখন হয়তো আর সময় ছিল না। 25 দিনের মধ্যে প্রায় 9 থেকে 10 দিন পর তার গলা পুরোপুরি ভেঙে গেছে। শুধুমাত্র কানের কাছে গেলে কথা বোঝা যেত, কিন্তু তার খুবই কষ্ট হতো। একদিন সবাইকে তার ঘরে ডাকছে, কিন্তু কেউ যেতে চাইল না। তখন 2-3 বার খবর দিয়ে আনলো। তার বড় বোনের কানের কাছে বলেছিল তার ভাগ্যের সম্পত্তি থেকে 70% শেফার নামে আর বাকি 30% দ্বিতীয় স্ত্রীর নামে দিয়ে যাবে উনি বেঁচে থাকতে। কিন্তু নাম পড়ে গেল আবার আমি নাকি সারা দিন রাত
আমার স্বামীর কান পুড়িয়ে এগুলো শিখিয়েছি। অমানুষ সারা জীবন অমানুষই থেকে যায়। এরকম পরিস্থিতিতে সে সবার সামনে আমার মেয়ের হাতগুলি ধরে টেনে ঘরের বাইরে নিয়ে ফেলে আসে যে কেন শিফাকে 70% দিতে বলল। আমি সবার অবস্থা দেখে উল্টা তার পায়ে ধরে বললাম, আপনি কেন কষ্ট করে কথা বলছেন? আমি আর শিফা কখনোই এগুলো চাই না, আর চাইবও না। তারপরও সে এটা বলল, বাবা হিসেবে মেয়েকে কিচ্ছু দিতে পারিনি, এইটুকু দিতে চাই। এক পর্যায়ে বাড়িতে সবার সাথে আর পারল না, তখন সে তার চোখ দিয়ে শুধুই পানি পড়ছে। বলতে বলতে 25 দিনের থেকে 15টা দিনই চলে গেল। বিন্দুমাত্র ঘুমাতে পারিনি রাতে, কারণ আমার স্বামী এখন এসে আমার সন্তানকে আর আমাকে যতটা ভালো জেনেছে, এইটুকু হয়তো আগে আমাদের ভাগ্যে ছিল না। আগে আমার সাথে অনেক অন্যায় করলো, তার থেকে মায়া জিনিসটা কাটিয়ে উঠতে পারিনি। কিন্তু ডাক্তার যেখানে সময় দিয়েছিল 25 দিন, সেখানে 21 দিনের বেলায় তার অবস্থা অনেক খারাপ। সারাদিন শ্বাসের শব্দ অনেক জোরে জোরে, আর এতদিন তরল জাতীয় একটু খাবার খেত, আর পানিটুকু পর্যন্ত গিলতে পারছে না। আমার কান্নায় মাটিগুলো সরে যাওয়ার অবস্থা হয়েছিল। 21 দিনের দিন সারা রাত দিন আমি বিন্দুমাত্র শুতে পারিনি। এবার রাত শেষে তার অবস্থা আরও করুণ। 22 দিনের দিন বেলা 12টায় সকলের সামনে শুধু আমার দিকে তাকিয়ে হাত জোর করে ক্ষমা চাচ্ছে। আমার তখন এরকম মনে হচ্ছিল, যদি আমার প্রাণের বিনিময়ে তার প্রাণটা ফেরানো যেত, তাহলে আমি তাই করতাম। আমি তার হাতগুলো ধরে কান্না করে বললাম, তোমার প্রতি আমার কোনো দাবি নেই। যতই রাগ অভিমান করো, সেটা তোমার অধিকার ছিল, কারণ তুমি আমার সন্তানের বাবা। এটা ছাড়া সেই মুহূর্তে আর কি বলবো আমার ঠিক জানা ছিল না। সেদিন দিনটাও চলে গেল। রাতে সবাই শুতে গেলেও আমি যাইনি। সারা রাত তার বিছানার কাছেই ছিলাম। এবার 23 দিনের দিন এসে তার শেষ জবানটুকুও বন্ধ হয়ে গেল। এইভাবে চোখের সামনে স্বামীর এই পরিস্থিতি আর সহ্য করতে পারছি না। সেদিন আমার স্বামী মারা যাওয়ার ঠিক 10 মিনিট আগে এত ঘুম এসেছিল যে আমি একটা সেকেন্ড বসতে পারছিলাম না। মেয়েটা তার বাবার পায়ের কাছে বসে ঘুমাচ্ছে, আর আমি তার কানের কাছে গিয়ে বললাম, আমি আপনার মাথার পাশেই আছি। তখন তিনি হাতে ইশারা দিয়ে বললেন, ঠিক আছে। তখন মাথার পাশেই একটু শুয়েছিলাম, আর ঠিক 10টা মিনিট পরেই আমার স্বামী পৃথিবীর সকল মায়া ছেড়ে দিয়ে চোখ বন্ধ করলেন। এমন সময় তার দ্বিতীয় স্ত্রী এসে আমায় গালাগালি করছেন। কেন বসে বসে ঘুমাচ্ছি তার কথার জবাব না দিয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে দেখলাম নিঃশ্বাস বন্ধ। হয়তো আমার সামনে তার মারা যাওয়াটা সহ্যহীন হয়ে যেত, তাই আল্লাহ তাআলা তার ঠিক 10 মিনিট আগে এত ঘুম দিয়েছিল। অথচ তার আগে 3টা দিন 3 রাত আমি একটা মুহূর্তের জন্য ঘুমাইনি। আমি অনেক বড় করে চিৎকার দিলাম, আর পরিবারের সবাই আসলো। এসে দেখলো সোহানের মাথার পাশেই আমি আর আমার মেয়ে কান্না করতেছি। তার দ্বিতীয় স্ত্রী এতটাই অমানুষ ছিল যে শেফার বাবা যেদিন মারা গিয়েছিল সেদিনও আমায় ছাড় দেয়নি। বোনেরা আসছে, তখন উনি চিৎকার করে বলছে, কামলাটার মাথার পাশে বসে বসে ঘুমাচ্ছে কেন? খেয়াল রাখে নাই সবাইকে বলছি। অথচ তার সব খাটাখাটনি কিন্তু আমিই করেছিলাম। যাই হোক, বড় বোন নিষেধ করার পর আর এ নিয়ে কিচ্ছু বলে নাই। রীতিমতো আমার স্বামীর দাফন কাফনও হয়ে গেল। আমার কান্নায় গাছের পাতাগুলো পর্যন্ত ঝরেছিল, কিন্তু সে বলেছিল আমি নাকি কাহিনী করি, তবুও কিছু বলিনি। কিন্তু মারার ঠিক 3 দিন পরেই আমার শাশুড়ি আর সতীন নামের অমানুষটা এসে বলেছিল, আমার ছেলেই যেমন চলে গেছে, তাহলে আর তোমার এখানে থাকার দরকার নেই, চলে যেও আজ। কিন্তু তখন এইটুকু মেয়ের কথা শুনে আমার সেদিন খুব কষ্ট লেগেছিল। ওর দাদুর পায়ে ধরে বলছিল, দাদু আর একদিন পরেই তো 4 দিন হয়ে যাবে,
তখন আমার আব্বুর রুহু তোমাদের বাড়ি থেকে চলে যাবে, আর আমরাও চলে যাব। তখন এটা বলেই কান্না করে দেয়। এতটাই অমানুষ ছিল এই বাচ্চাটার। এরকম একটা কথা শোনার পরেও বলছে আমার বড় মেয়ে কয়টা টাকা দিবে, সেটা দিয়েই মিলাদের কাজ সম্পূর্ণ করব। মিলাদে হয়ে যাওয়া মাত্র তোমরা চলে যাবা, খাওয়া দাওয়ার আগেই। আমি বললাম ঠিক আছে মা, তাই হবে। মনে মনে ভাবলাম এতটা বছরই কষ্ট করে আসলাম, তাহলে আর একটা দিনের জন্য পারবো না কেন? সেদিন আর আমাকে আর আমার মেয়েকে খাবারের জন্য ডাকলো না। মধ্যরাতে শেফাকে একটু পানি এনে দিয়েছিলাম। তখন শেফা বলে, মা আমার কি নানু ভাই নাই? আমরা কাল নানু ভাইয়ের বাড়িতে গিয়ে খাবো। মা তুমি কান্না করিও না, আমার একটু ক্ষুধা পাইনি। আর এদিকে নিজের জামা দিয়ে আমার চোখের পানি মুছে দিচ্ছে। অর্ধেক রাত পর্যন্ত মা আর মেয়ে অনেক কান্নার পর মেয়ে ঘুমিয়ে গেল। তখন আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ভোরে ঘুম থেকে উঠে নিজ হাতে সবজি কাটাকাটি করে সব কাজ করার পর এবার মিলাদ শেষে বাড়ির ছোট বউ শেফাকে ডাক দিল। তখন শেফা ভেবেছিল ছোটো মা খেতে ডেকেছিল, কিন্তু ওর ধারণা ভুল ছিল। আমি তো তাকে হাড়ে হাড়ে চিনতাম, কিন্তু শেফা হয়তো এখনও চিনতে পারেনি। হাসি মুখে দৌড়ে গিয়ে বলল, ছোটো মা আমায় ডাকছো? এই তো আমি। তখন সে বলল, তোরা ব্যাগ গুছিয়ে নে, মা বলেছে চলে যেতে। তাদের কথা মতো আমি আর আমার মেয়ে ব্যাগ গুছিয়ে চলে আসলাম চিরবিদায় নিয়ে সেখান থেকে। আসলাম বাবার বাড়িতে, এসে দেখলাম ঘর তালা। তখন পাশের বাড়িতে গেলাম, আবুল কাকাকে জিজ্ঞেস করলাম, কি খবর কাকা? আব্বা যে বাড়িতে নাই, আর বোন কোথায়? ঘরে তালা কেন? আবুল কাকার চোখের পানি দেখেই বুঝতে পেরেছিলাম। কাকা জানালো যে, মা তোর বাবা তো আরও 8 মাস আগে গাছ কাটতে গিয়ে স্ট্রোক করে মারা গেছে। বাড়িতে আনার সুযোগটুকুও পাইনি আমরা। সাথে সাথে মাটিতে বসে পড়লাম খবরটা শুনে। আর বইনের নাকি অনেক বড় ঘরে বিয়ে হয়েছে, সম্পর্ক করে বেশ সুখেই আছে। একটু খুশি হলাম যে আমার মতো এত অশান্তি করতে হবে না। বইনের নাম্বার জোগাড় করে ফোন দিলাম যে, বইন আমি শারমিন। একটা বিষয় অবাক লাগলো যে বইন প্রথমে চিনতে পারে নাই, পরে চিনল। 1000 টাকা চাইলাম যে, বইন আমি আর আমার মেয়েটা আপাতত কিছু বাজার করে খাওয়ার জন্য 1000 টাকা দে। বইন বলল যে আচ্ছা দিবনে। খারাপ লাগলো একটা বিষয়, যে বোনের জন্য ছোটোকালে এত করলাম, নিজে না খেয়ে ওরে খাওয়ালাম, নিজে না পড়ে ওরে পড়লাম। মা ছিল না ঠিক, কিন্তু ওরে কখনো এই অভাবটা বুঝতে দেইনি। আর সেই বোন এখন আমায় একটা বার আপু বলল না, শুধুই আপনি আপনি বলে কথা শেষ করলো। তো যাই হোক, 3-4 দিন কেটে গেল, বোনের কোনো খবর নেই। এই 3টা দিন মেয়েটা নিয়ে খুবই কষ্টে কাটছিল। শেষে কোনো উপায় না পেয়ে 3 দিন পরে আবারও কল দিলাম, বোন তোর বাসার ঠিকানাটা দে, আমি আর তোর বোন মেয়ে এসে তোর সাথে দেখা করে যাই। কিন্তু বোন যে রিপ্লাইতে এরকম একটা কথা বলবে জানা ছিল না। সে বলল যে, দেখ আফা, আমার শ্বশুর শাশুড়ি স্বামী ইভেন পুরো পরিবারটা খুবই ফার্স্ট স্ট্যান্ডের। তুই যদি এখানে আসিস তাহলে সবাই কি ভাববে? এরকম কথা শুনি আবারও কান্না করে দিলাম যে, ঠিক আছে বোন, লাগবে না, তারপরও সুখে থাক। মেয়েটার মুখে দিকে তাকিয়ে আমি আর কোনো উপায় না পেয়ে পাশের বাড়িতে কয়টা কাপড় কেচে আর সেই বাড়িতে সব কাজ করে দিয়ে 180 টাকা এনে কোনো রকম খাবারের জোগাড় করেছিলাম। সেই রাতে মেয়ে আমার মুখে দিকে তাকিয়ে বলে, মা আমরা এত গরিব কেন? কোনো জবাবই দিতে পারলাম না, চুপ করে রইলাম। মেয়েটা যখন জিজ্ঞাসা করলো, মা আমরা এত গরিব কেন, তখন শুধুই চোখের পানি গড়িয়ে পড়ল। পাশের বাড়িতে কয়টা কাজ করে মেয়ের জন্য কোনো রকম খাবার এনেছিলাম। আমার কপালে যে এত কষ্ট ছিল সেটা আগে জানা ছিল না। শেফাকে বলে গিয়েছিলাম, মা আমি তোমার জন্য খাবার আনতে বাজারে যাচ্ছি, তুমি ঘর ছেড়ে কোথাও যাবে না। এটা বলে
গ্রামে আর 5টা মহিলার সাথে ইট ভাঙতে গিয়েছিলাম। অথচ শহরে আমার বোনের ভাত মানুষ খাচ্ছে, তবুও বোনের কাছে ঠাঁই পাইনি। এবার প্রায় 10 থেকে 15 দিনের মতো কাজ করার পর ভাবলাম কিছু নতুন কাপড় যদি কিনতে পারতাম তাহলে বোনের কাছে যেতে পারতাম। হ্যাঁ, সাধ্যমতো শেফাকে একটা জামা আর আমি একটা কাপড় কিনলাম। কিনে বোনের ঠিকানার উদ্দেশ্যে রওনা করলাম। খুবই বিপদে পড়ে বোনের কাছে গিয়েছিলাম। বোনের মান সম্মানের কথা চিন্তা করে 5 কেজি চাল কম কিনে, কয়টা ডাল কম কিনে আমরা মা মেয়ে নতুন একটা কাপড় কিনেছিলাম। তো যাই হোক, বোনের বাসায় গেলাম। গিয়ে দরজায় নক করা মাত্রই তার শাশুড়ি আসলো। আমি বললাম, আন্টি, আমি সীমার বড় বোন, আর এটা আমার মেয়ে। তখন তিনি সীমাকে ডাক দিলেন আর দিয়ে বললেন, দেখো তো কারা এসেছে। তখন আমার নিজের বোন খুশি হবে তো দূরের কথা, ও বলল, কি ব্যাপার? আমি বলেছি তো 1000 টাকা দিব, তাই বলে তুই বাসায় চলে আসবি? তখন সিফা বলে, খালামণি, আমরা টাকার জন্য আসি নাই, আমরা তোমায় দেখতে এসেছি। তখন সে দরজায় বলল, ঠিক আছে, আসছো, ভালোই করছো। আমার বাসায় কিছু কাজ জমে আছে, একটু করে দিলে ভালো হতো, আমি অতিরিক্ত কিছু টাকা দিয়ে দিব। তখন চোখ মুছতে মুছতে বললাম, বোন, তোর কাজ আমি এমনিই করে দিতে পারি, অতিরিক্ত টাকা লাগবে না। তবে মনে মনে ভাবলাম, বোন আজকে আমায় এত বছর পরে দেখেও জিজ্ঞেস করলো না এতটা দিন কিভাবে কাটিয়েছি, কি খেয়েছি, সরাসরি বলে দিল কাজ করার জন্য। যাক, দিনগুলো আজ হয়তো এরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। বাসায় ঢুকে দেখলাম আমার বোনের মাশাল্লাহ কিছুর অভাব নেই। চাইলেও আমার মতো এরকম 10টা বোন পালতে পারে, আর সেই জায়গায় 1000 টাকা দিতে চাচ্ছিল না। তার বাসায় জমে থাকা কাজগুলি করতে করতে প্রায় বিকেল 5টা বেজে গিয়েছিল। তখন আমার বোন আমার হাতে 700 টাকা দিয়ে বলে, এটা নিয়ে যা, আবার পরে কখনো সমস্যায় পড়লে দেখা করিস। আমার মেয়েটা নিজ মুখে বলতেছে, আজ খালামণির বাসায় থাকবো মা। এটা শুনে ও বলল, শেফা, তোমার আম্মুর বাড়িতে অনেক কাজ আছে, আজ যেতে হবে। বোনের এই সমস্ত ব্যবহার দেখে চলে আসলাম সেখান থেকে। সারা রাস্তায় অনেক চোখের পানি ফেললাম। 2 দিন পর বাসায় কাজ করে, 10 দিনের ইটের কাজ করে, 1 সপ্তাহ মাটির কাজ করে, অনেক কষ্টের পর একটা সেলাই মেশিন কিনলাম, আর সেটা দিয়েই কোনো রকমে জীবনযাপন করতে লাগলাম। ভর্তি করালাম শেফাকে স্কুলে। এভাবেই চলে গেল আমাদের জীবনের 13টি বছর। তার মধ্যে আমার বোন কখনো ফোন করে আমাদের খবর নেয়নি যে আমরা কিভাবে আছি। আল্লাহ কখনোই একটা মানুষকে সারা জীবন কষ্টের সাগরে রাখে না। জীবনের সুখ জিনিসটা দেখা পেলাম আমার মেয়ে শেফার বিয়ের পর। গরিব ঘরের এতিম মেয়ে হওয়া সত্ত্বেও আমার মেয়ে শেফার বিয়ে হলো এক উকিলের ঘরে। যদিও আমি বড় ঘরে বিয়ে দিতে চাচ্ছিলাম না, কিন্তু সেই পরিবারের প্রত্যেকটা লোকের মতামত পেয়ে, ভালো ব্যবহার দেখেই আমি বিয়ের কাজটা সম্পন্ন করলাম। আল্লাহর অশেষ রহমতে এখন আমার থেকে সুখী মানুষ হয়তো একটাও নেই। মেয়ে এবং জামাইয়ের সাথে একই পরিবারে জীবন কাটাতে লাগলাম। কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। কাহিনীর নাম সতীনের ঘর, লিখেছেন ইমরান। কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।